Subscribe the channel and press the bell icon for latest updates. ফিলোসফি অনার্স এবং পাসের ছাত্রছাত্রীদের প্রত্যেকই নিরপেক্ষ ন্যায় আছে সিলেবাসে। এখন নিরপেক্ষ ন্যায় যে 6টা নিয়ম আছে সেই 6টা নিয়মের মধ্যে আজকে আমরা করাবো ষষ্ঠ নিয়ম, মানে এটাই 6টা নিয়মের এটাই হচ্ছে লাস্ট নিয়ম। তো তোমাদের 5টা নিয়ম এতদিনে তোমরা দেখে নিয়েছো কি কি আছে, সে বিষয়ে আমি আলোচনা করছি না। আজকে ষষ্ঠ নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। এখন ষষ্ঠ নিয়মে কি বলা হয়েছে সেটা আমাদের জানা দরকার। ষষ্ঠ নিয়মে বলা আছে যে বিশেষ সিদ্ধান্ত যুক্ত, মানে যে যুক্তির সিদ্ধান্ত বিশেষ সিদ্ধান্ত যুক্ত কোনো আদর্শ আকারের বৈধ নিরপেক্ষ ন্যায়ের উভয় আশ্রয় বাক্যই সামান্য বা সার্বিক হতে পারে না। মানে হচ্ছে যে যদি যুক্তিটি বৈধ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হলে আশ্রয় বাক্য সামান্য হতে পারবে না। এটা হচ্ছে যে নিয়ম, তার মূল বক্তব্য। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ধরো আমি এ আই যদি বলি, তার মানে এ আর এই দুটো হচ্ছে সামান্য বচন, তার থেকে আই হতে পারবে না। তার কারণ এখানে বলে দিয়েছে যে নিরপেক্ষ ন্যায়ের উভয় আশ্রয় বাক্য সামান্য বা সার্বিক হতে পারবে না। কখন হতে পারবে না? যদি সিদ্ধান্তটা বিশেষ হয়। তাহলে কেন হতে পারবে না সেটা আমাদের জানতে হবে। দেখো, একটা জিনিস পরিষ্কার যে বৈধ নিরপেক্ষ ন্যায়ের একটি আশ্রয় বাক্য বিশেষ বচন হলে সেই ন্যায়ের কিন্তু সিদ্ধান্ত অবশ্যই বিশেষ বচন হবে। কিন্তু সেখানে একথা আমাদের কিন্তু কোথাও বলছে না যে ন্যায়ের সিদ্ধান্ত বিশেষ বচন হলে একটি আশ্রয় বাক্য অবশ্যই বিশেষ বচন হবে। বরঞ্চ কি বলা আছে যে গতানুগতিক যুক্তিবিজ্ঞানে এমন অনেকগুলো বৈধ নিরপেক্ষ ন্যায়ের কথা বলা হচ্ছে যেখানে দেখো আশ্রয় বাক্যগুলো সামান্য কিন্তু সিদ্ধান্ত বিশেষ। দেখো আমি এখানে লিখে রেখেছি যে এই যে মূর্তিগুলো দেখছো এগুলোর প্রত্যেকটা দেখো আশ্রয় বাক্যগুলো রয়েছে সামান্য বচন কিন্তু সিদ্ধান্ত হয়েছে বিশেষ বচন। যেমন এটা ড্যারাপটি, এখানে কি আছে এ আই, তার মানে আশ্রয় বাক্য হচ্ছে দুটো সামান্য বচন আর সিদ্ধান্ত হচ্ছে কি বিশেষ বচন। এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, এ আই এটা পেলাম। এখান থেকে কি পাচ্ছি ই এ ও এটা পেলাম। এটা কি পাচ্ছি ই এ ও, এটা হচ্ছে এ আই। তাহলে এই যে মূর্তিগুলো আমরা পেলাম প্রত্যেকটাতেই দেখো আশ্রয় বাক্যগুলো কিন্তু সামান্য, কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত কি হচ্ছে বিশেষ। তাহলে গতানুগতিক যুক্তিবিজ্ঞানে যা বলা হয়েছিল এখন আধুনিক যুক্তিবিজ্ঞানে কিন্তু এই ড্যারাপটি, ফেলাপটন, ফেসাপো, ব্রাহ্মণটি, এই যে তথাকথিত যে শুদ্ধ মূর্তিগুলো রয়েছে এগুলোকে কিন্তু অশুদ্ধ বা অবৈধ বলা হয়েছে এবং বলা হয়েছে যে এক্ষেত্রে যে দোষ ঘটছে তাকে আধুনিক পরিভাষায় কি বলছে, অস্তিত্বমূলক দোষ। এই যে দোষটা হচ্ছে ষষ্ঠ নিয়ম যে আশ্রয় বাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হতে পারবে না। তাই এখানে যে নিয়ম লঙ্ঘন করা হচ্ছে তার দোষ হচ্ছে অস্তিত্বমূলক দোষ। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাই। যাই সংস্থান হোক, ধরো ই এ ও নিলাম, 1 নম্বর সংস্থান আমি নিলাম, কি 2 নম্বর নাও 3 নম্বর নাও ওটা কোনো ফ্যাক্টর না, আমি 1 নম্বর সংস্থান নিলাম। এখানে এরকম একটা যুক্তি ধরো থাকলো, এখানে তুমি সংস্থানটা জানোই তোমরা, আমি এখানে একটা ছোট্ট রাফে করছি, এম পি এস এম এস পি। তাহলে কি দাঁড়াবে ই এ ও। প্রথম সংস্থান মানে হচ্ছে কোন এম নয় পি, তারপরে হচ্ছে সকল এস হয় এম। এই যে যুক্তিটাকে সাজালাম, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4 হতে পারে, ওটা কোনো ফ্যাক্টরই না।
এই যে সাজালাম, এখানে তুমি পরপর 5টা নিয়ম দেখো। তুমি যদি ধরে নিলাম তুমি ষষ্ঠ নিয়মটা জানো না, তাহলে কিন্তু তোমার এটাকে বৈধ যুক্তি মনে হবে। কিভাবে হচ্ছে দেখো, প্রথম নিয়ম 3টে পদ আছে, দ্বিতীয় নিয়ম হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে, হয়েছে। চতুর্থ নিয়ম সাধ্য পদ আর পক্ষ পদ ব্যাপ্য হতে হবে, হয়েছে। এবং পঞ্চম নিয়ম হচ্ছে চতুর্থ নিয়ম হচ্ছে দুটি আশ্রয় বাক্য নঅর্থক, হয়নি। পঞ্চম নিয়ম হচ্ছে একটি আশ্রয় বাক্য নঅর্থক হলে সিদ্ধান্তকে অবশ্যই নঅর্থক হবে, হয়েছে। তাহলে কি কোনো নিয়ম মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই নিয়মটা লঙ্ঘন হলো? একটা তো মনে হচ্ছে না আমার এই নিয়মটা লঙ্ঘন হলো। 5টা নিয়মই দেখো পুরোপুরি ঠিক ভাবে এটাকে এখানে মানা হয়েছে। এবার তুমি কারণে ষষ্ঠ নিয়মটা জানো না, তখন তুমি কি লিখবে? এটা তো একটা বৈধ যুক্তি। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে যখন তোমরা পড়ছো তখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই ষষ্ঠ নিয়মকে, এই ষষ্ঠ নিয়ম তাহলে কি, যে এই যে নিয়ম যেটা দিয়েছি আমি, এই নিয়ম যে লঙ্ঘন করলাম, তাহলে এখানে কি দোষ হবে? এবার আমি লিখবো যে এখানে ষষ্ঠ নিয়ম লঙ্ঘন করা হয়েছে, তাই এখানে কি দোষ ঘটেছে? অস্তিত্বমূলক দোষ। তাহলে নিরপেক্ষ ন্যায়ের উপরে তোমাদের যে কটা ছিল নিয়ম, সব কটা নিয়মই কমপ্লিট করে দিলাম। যখনই যারা কোনো লজিক খুঁজে পাবে না বা পাচ্ছ না, সঙ্গে সঙ্গে তোমরা প্লে লিস্ট দেখবে। বারবার বলছি প্লে লিস্ট দেখো। প্লে লিস্ট দেখলে, কারণ এত ভিডিও, 200-250 ভিডিওর মধ্যে খুব স্বাভাবিক কথা তুমি তোমার প্রয়োজন মতো জিনিস হয়তো খুঁজে পাচ্ছ না, তখন তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে প্লে লিস্টের সাহায্য নিতে হবে। তা না হলে কিন্তু এত দেখতে গিয়ে, এত থাম্বনেল দেখতে গিয়ে অনেক সময় কি গুলিয়ে যায়। তো আমি সবসময় প্লে লিস্ট এগুলো অ্যাড করে দিই, তোমরা প্লে লিস্টে দেখলেই তোমরা তোমাদের যা প্রয়োজন তোমরা সেটা পেয়ে যাবে।